শুভ সকাল। আমি আলতাফ হোসেন, প্রাক্তন অধ্যাপক, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা একটা লেকচার সিরিজ শুরু করেছিলাম, এক্স-রে ক্রিস্টালোগ্রাফি অ্যান্ড সলিড স্টেট কেমিস্ট্রি। আজকে আমি 14তম লেকচারটা দেব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমরা 13তম লেকচার পর্যন্ত এক্স-রে ক্রিস্টালোগ্রাফির বিভিন্ন জিনিস আলাপ আলোচনা করেছি। বিশেষ করে গত কয়েকটা লেকচারে আমরা এক্স-রে, জেনারেশন অফ এক্স-রে, প্রপার্টিজ অফ এক্স-রে এইসব নিয়ে আলাপ আলোচনা করে রেসিপ্রোকালিটিস, স্পেয়ার অফ রিফ্লেকশন, লিমিটিং স্পেয়ার, এইসব জিনিস আলোচনা করেছি। এখন আমাদের বেসিক ক্রিস্টালোগ্রাফিক আলোচনা হয়ে গেছে, বিশেষ করে বেসিক এক্স-রে ক্রিস্টালোগ্রাফিটা আলোচনা হয়ে গেছে। আমরা এখন এক্স-রে ডাটা কিভাবে নেব এবং কি কি মেথড আছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা শুরু করব। এইটা আমরা যে কোর্স কন্টেন্ট যেটা নিয়ে শুরু করেছিলাম লেকচার সিরিজটা, তারপর 5তম সেকশনে এই পাউডার ডিফ্রাকশন টেকনিক্সটা এবং এর ভিতরে কি কি আছে সেটা আপনাদের দেখাচ্ছি। যেমন পাউডার মেথড কি, প্রিন্সিপাল ইউজেস কি, ডিভাইসের পাউডার ক্যামেরা কি, লিনিয়ার ফোকাসিং ক্যামেরা কি, তারপরে পাউডার ডিফ্র্যাক্টোমিটার কি, কম্পারিজন করা পাউডার ডিফ্র্যাক্টোমিটার ফিল্ম মেথডের মধ্যে, হাই টেম্পারেচার পাউডার ডিফ্র্যাকশন, এফেক্ট অফ ক্রিস্টাল সাইজ, তারপরে মেজারমেন্ট অফ ডি ভ্যালুজ, রিফাইনমেন্ট অফ ইউনিট সেল ইন্ডেক্সিং এটসেট্রা। তো আমরা এই যে জিনিসগুলো, পাউডার ডিফ্র্যাকশন টেকনিক, এক্স-রে পাউডার ডিফ্র্যাকশন টেকনিক যেটা, সেটার জন্য হয়তো আরো 3-4টা লেকচার আমাদের লাগবে। তো আজকে আমরা শুরু করি পাউডার ডিফ্র্যাকশনটা কি জিনিস, কিভাবে আমরা পাউডার ডিফ্র্যাকশন কালেক্ট করব। তো আপনারা সবাই জানেন যে আমরা এক্স-রে ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল যে এক্স-রে ডিফ্র্যাক্ট করে সেটার ব্যাপারে আলোচনা আমরা করেছি, এবং এখন সেই ডিফ্র্যাকশন টেকনিকটা কি কি আছে সেটা নিয়ে আলোচনা করবো। একটু লক্ষ্য করলেই দেখবেন যে এক্স-রে ডিসকভার হয়েছে 1895 সালে, কিন্তু আমরা এক্স-রে পাউডার ডিফ্র্যাকশনের জন্য ক্যামেরা ডেভেলপ করেছি কিংবা ক্যামেরা পেয়েছি 1916 সালে, যেটা জার্মান সায়েন্টিস্ট দুজন, ডিভাই এন্ড শেয়ারার। কিন্তু প্রায় একই সময় ইন্ডিপেন্ডেন্টলি হাল ইউনাইটেড স্টেটস এ 1917 সালে এই ক্যামেরাটি ডেভেলপ করে। তবে আমরা ডিভাইসের ক্যামেরাকে ব্যবহার করি সবচেয়ে বেশি। তো টেকনিকটা কি, যে ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের উপরে এক্স-রে এক্সপোজার দেব, এবং যে এক্স-রে দিব তার ওয়েভলেংথটা যাতে মনোক্রোমেটিক হয় এবং অলমোস্ট মনোক্রোমেটিক হয় সেটা, আর ডিফ্রাকশন কোনস গুলা ফটোগ্রাফিক প্লেটে, ফিল্মে আমরা রেকর্ড করি। আচ্ছা, আমি সেটা দেখানোর জন্য এইখানে এই যে ডিভাইসের ক্যামেরার স্কিমেটিক ভিউ দেখিয়েছি। এইটা প্লেন ভিউ ডিভাইসের ক্যামেরা, আর নিচেটা ক্রস সেকশনাল ভিউ। প্লেন ভিউটাতে আমরা কি দেখাচ্ছি, যে একটা এক্স-রে সোর্স কলিমেটারের মাধ্যমে স্যাম্পল আসতেছে এবং রিফ্লেক্টেড বিম যেটা আছে সেটা বিম স্টপার দিয়ে স্টপ করেছি, তাই না? এইটা তারপরে এইখানে একটা ফিল্ম, এই যে ফিল্ম যে করেছি, সাজিয়েছি, এবং ফিল্ম ঠিক মতো ক্যামেরাতে যাতে লাগে তার জন্য আমরা একটা ক্লিপ ব্যবহার করেছি। আর এইখানে যে স্যাম্পল আছে সেই স্যাম্পলকে ঘোরানোর জন্য একটা ম্যাগনেটিক ডিস্ক ব্যবহার করেছি। এই হলো একটা ডিভাইসের ক্যামেরার সাইজ। কিন্তু আমরা লক্ষ্য করব যে বাজারে যেসব ডিভাইসের ক্যামেরা পাওয়া যায় তাদের ডায়ামিটারটা খুবই প্রেসাইজলি ফ্যাব্রিকেটেড, প্রেসাইজলি ফ্যাব্রিকেটেড। যেমন জেনারেলি দেখা যায় যে বিভিন্ন মেথডে ফিল্মকে আমরা
লোড করতে পারি সেই মেথড গুলো দেখাবো, এবং তারপরে আমরা বলবো যে কোন ক্যামেরাটা সাধারণত আমাদের সিম্পল হওয়ার জন্য ব্যবহার করা হয়, কোন ক্যামেরা কোন কতটুকু ডায়ামিটারের ক্যামেরা আমরা ব্যবহার করি। তাহলে কি করতে হবে, যে ক্যামেরাটা একটা লাইট প্রুফ লিড থাকতে হবে, একটা কলিমিটার যেটা এক্সরে বিম স্পেসিমেনে যাবে, অ্যানাদার বিম স্টপ থাকবে, একটা কলিমিটার, এটাকে কলিমিটার বলি, টু অ্যাবজর্ব ট্রান্সমিটেড এক্সরে বিম। তারপরে মেটাল ক্লিপ থাকবে যে ক্যামেরা যাতে হোল্ড করতে, ক্যামেরাতে যাতে ফটোগ্রাফিক ফিল্মটা ঠিক মতো হোল্ড করতে পারি সার্কামফারেন্সে। আর স্পেসিমেন হোল্ডারটা আমি যেটা বললাম একটু আগে, মাউন্ট করবো এমন ভাবে মুভেবল ম্যাগনেটিক ডিস্কে, যার জন্য আমরা এই স্পেসিমেনকে সারাক্ষণ ঘোরাতে পারি একটা মোটরের মাধ্যমে। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা যাই। এই হলো একটা ডিভাইসের ক্যামেরা মার্কেট থেকে আমরা কিনতে পাই। এটা হলো পুরো ক্যামেরার ভিউটা, আর এইখানে আমরা লিডটা সরিয়ে দেখাচ্ছি যে এই যে কলিওমিটারটা আর এই যে মুভেবল ডিস্ক, আমরা সাধারণত একটা পিন কিংবা একটা ফাইবার গ্লাসের দিয়ে স্যাম্পল নিয়ে এটা এখানে গ্লু দিয়ে আটকায় দিই। তারপরে এইটা হলো বিম স্টক, যেটা একটু আগে বললাম, আর এই হলো ফিল্ম গুলা, এই যে এখানে ফিল্ম গুলা। তো আমি একটু আগে কি পয়েন্ট গুলা বলছি কি থাকতে হবে, আমাদের প্রথম হলো পাউডার স্যাম্পল করতে হবে, মনোক্রোমেটিক এক্সরে করতে হবে, তারপরে ডিফ্রাকশন কোনস যেগুলা, এই যেটা একটা ডিফ্রাকশন কোন গুলা যাতে এক্সরে হিট করবে, এবং ডিফ্রাক্টেড যেগুলো অ্যাঙ্গেলস গুলো, ব্রেক অ্যাঙ্গেল ক্রিয়েটিং কোনস অফ ডিফ্রাক্টেড রেডিয়েশন, ফিল্ম যেটা ক্যাপচার করব, তারপরে অ্যানালাইসিস করব। আর কি ইম্পর্টেন্ট কনসিডারেশন কি, স্যাম্পলকে রোটেশন করতে হবে সো দ্যাট উই গেট ভেরিয়াস এইচপিএল প্লেনস। আচ্ছা, ফিল্ম ডেভেলপ করবো ঠিক মতো ভিজুয়াল সাইজ, এবং মডার্ন টেকনিকের মধ্যে আমরা দেখবো যে ফিল্মের পরিবর্তে আমরা ইলেকট্রনিক ডিটেক্টর ব্যবহার করছি তো ক্যাপচার দ্য ডিফ্রাকশন প্যাটার্ন ডিজিটালি। আচ্ছা, তারপরে আবার ওই ফিল্ম যেগুলো আমরা ফিল্ম মেথড যেটা করি, ফিল্মকে মাউন্ট করার জন্য বিভিন্ন টেকনিক আছে। আপনারা এই প্রথম যেটা দেখতেছেন এটাকে বলে স্ট্রমিন্স মেথড অফ মাউন্টিং ফিল্ম। তারপরে এইটা হলো ব্রেডলে মেথড অফ মাউন্টিং ফিল্ম। এইটা ব্র্যান্ড আঙ্কেল মাউন্ট ফিল্ম, ব্রেড মাউন্টিং ফিল্ম। এই বিভিন্ন টাইপের মাউন্টিং ফিল্ম ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো যে ডিভাইসের ক্যামেরার জন্য এই মেথডটা, স্ট্রাউমেন্স মেথডটা ব্যবহার করা হয় ফিল্মটাকে ইয়ে করার জন্য। দেখেন এইখানে একটা হোল আছে, এখানে একটা হোল আছে, এই যে এক্সরে যাচ্ছে এই হোল দিয়ে, যেটা আমরা কলিমিটার বলছিলাম, এই হোল দিয়ে। তারপরে এই বিম স্টপ একটা হোলটা, এই দুইটা হোল আমরা এখানে দেখতেছি। আর এইখানে এই যে যেটা ডিফ্রাকশন কোণ গুলা দেখাচ্ছে এখানে। তো এইটা হলো স্ট্রমিন মেথডস অফ মাউন্টিং ফিল্ম। আমরা অন্য কোনো মেথডের ফিল্ম মাউন্টিং নিয়ে আলোচনা করছি না, বিকজ এই মেথডটাই সবচেয়ে বেশি ব্যবহারের হয়। আচ্ছা, তো এই যে লেফট ফিগার, এটাকে আমি একটু বড় করে দেখিয়েছি এখন। লেফট ফিগার স্ট্রমিন মেথডের ডিভাইস শেয়ার মেথডস, স্ট্রমিন মেথডস অফ ফিল্ম মাউন্টিং। আমরা এই হচ্ছে আমরা উপরে ওই জিনিস যেটা একটু আগে দেখালাম সেটাকে একটু বড় করে যাতে ভালোভাবে দেখা যায় সেই জিনিস, আর এইখানে ডিফ্রাকশন কোণ গুলা কিভাবে হয় সেটা দেখাচ্ছি। তো এই যে এই ডিস্টেন্সটা, এই যে পেয়ার অফ আর্ক, যেটা হলো এই পেয়ার অফ আর্ক, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা এস বলি। তো আর এস আর্ক বাই অ্যাঙ্গেল, তাহলে এস বাই অ্যাঙ্গেল, তাহলে এই যে ফাই, এই ফাইটা which is equal to s by 4 theta. এখন আমরা যদি এই s জানতে পারি তাহলে থিটা ভ্যালুটা জানতে পারি। আর সাধারণত করা হয় স্ট্রমিন্স মেথডের একটা ভেরি গুড অ্যাডভান্টেজ যে তার ক্যামেরা ডায়ামিটার 11.46 সেন্টিমিটার। আমরা এটাকে যদি 11.46 সেন্টিমিটারের ক্যামেরা নেই তাহলে দেখা যায় যে আমরা 1 ডিগ্রি s is equal to 4 theta,
1 millimeter of film substance at angle of about 1 degree. এই কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পাউডার মেথড, যেটা ডিভাইসের ক্যামেরা দিয়ে করা হয়, সেটা স্ট্রাউম্যানস মেথডে এখান থেকে আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন যে আমরা যদি এস জানি, আমরা থিটার ভ্যালুটা পেয়ে যাব, এবং থিটার ভ্যালু পেয়ে গেলে ডি ভ্যালুসটা পেয়ে যাব প্রত্যেক প্লেনের জন্য। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, এটি একটু বড় করে সুন্দর করে দেখানো ফিল্ম টেকনিক, কোনগুলা কি, তারপরে এটা হলো ব্যাকওয়ার্ড ডিফ্লেকশন, আর এগুলো ফরওয়ার্ড ডিফ্লেকশন। এইটা ফরওয়ার্ড ডিফ্লেকশনের, এই কোনটা হলো ব্যাকওয়ার্ড ডিফ্লেকশনের জন্য। আমাদের এই টু থিটা 180 ডিগ্রি, আর এখন 0 ডিগ্রি, আর এখন 100 ডিগ্রি। আচ্ছা, তারপরে যেটা আমরা যাব, একটা রিয়েল সেন্সে আমরা যদি একটা ডিফ্রাকশন ডিভাইসের ক্যামেরা দিয়ে নেই, এবং সেটা যদি 11.46 মিলিমিটার থাকে ডায়ামিটার, তাহলে দেখা যাবে এখানে 5.73 সেন্টিমিটার আছে। তা কি রেডিয়েশন? কপার রেডিয়েশন ব্যবহার করা হচ্ছে। আমার উপরে যে এ আছে, এটা হলো কপারের জন্য, এবং কপার আমরা জানি ফেস সেন্টার কিউবিক, তো উপরটা কপার, তারপরে নিচেরটা টাংস্টেন, তারপরে পরেরটা জিঙ্ক, নিচেরটা টাংস্টেন, আবার বডি সেন্টার কিউবিক, আর জিঙ্কটা হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট। তো এইভাবে আমরা করতে পারি। তো তারপরে শুধু এইটা দেখেন, এরপরে যে ফোকাসিং ক্যামেরা আমরা নেব, যে ফোকাসিং অফ এক্সরেটাকে ডাইভার্জেন্ট করতে চাই আমরা। কি কারণে? যে একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ হলো ডিভাইসের ক্যামেরা, দ্যাট ইনসিডেন্ট এন্ড রিফ্র্যাক্টিভ বিমস আর ইনএভিটেবলি ডাইভার্জেন্ট এন্ড লো ইন্টেন্সিটি। এই প্রবলেমটা ডিভাইসের আছে, লো ইন্টেন্সিটি আর রিফ্লেক্টেড বিমস ডাইভার্জেন্ট। আমরা যদি এখন ফোকাসিং ক্যামেরা যাই, আর যদি ডিফ্র্যাক্টিভ বিমটাকে কনভার্জেন্ট করতে পারি, তাইলে দেখা যাবে যে রেজলিউশন অনেক বেড়ে গেছে, এবং আমরা অনেক অনেক হাইলি রিজলভড পাউডার ডিফ্রাকশন পেতে পারি, যার জন্য পরবর্তীতে এই রিফ্র্যাক্টোমিটারস এবং ফোকাসিং ক্যামেরাস ব্যবহার করা হয়, ডেভেলপ করে। কিন্তু প্রিন্সিপালটা সেম। আমরা এই ডিফ্র্যাক্টোমিটারস এর জন্য একটা কনভার্জেন্ট এক্সরে বিম ইউজ করি। মনে রাখতে হবে যে ডিভাইসের ক্যামেরাতে ডাইভার্জেন্ট এক্সরে বিম, আর এই ফোকাসিং ক্যামেরা কিংবা ডিফ্র্যাক্টোমিটারসে আমরা একটা কনভার্জেন্ট এক্সরে বিম। এখন একটু কনভার্জেন্ট এক্সরে বিম সম্বন্ধে আলোচনা করার জন্য আমি এই ফিগারটা নিব, আর এই ফিগার দিয়ে আমরা আমাদের সোর্স কোন জায়গায়, স্যাম্পল কোন জায়গায়, ডিটেক্টর কোন জায়গায়, এগুলো একটু আলাপ করবো। এটা একটা বলবো ডিফ্র্যাক্টোমিটারের স্কিমেটিক ভিউ, আর এটা হলো একটা ফোকাসিং ক্যামেরার স্কিমেটিক ভিউ। তো কি হচ্ছে যে এই যে আমরা যদি এই পার্টটা দেখে খেয়াল করি যদি, তাহলে এই যে XY, এই XY এটা একটা সার্কেল, একটা পার্ট অফ এ সার্কেল। এখান থেকে অল অ্যাঙ্গেলস, যতগুলা কোণ আছে, সেটা সাবটেন্ড করি সার্কামফারেন্সেস অফ দিস সার্কেল। এই যেমন ধরেন এই যে একটা অ্যাঙ্গেল করলাম, এই একটা অ্যাঙ্গেল, তারপরে আবার এই একটা অ্যাঙ্গেল, তাই না? তারপরে এই একটা অ্যাঙ্গেল। তো দেখা যায় যে এই যে অ্যাঙ্গেল গুলা এই যে অ্যাঙ্গেলটা এ অল আর সেই। আচ্ছা, তো এরপরে যেটা আমরা এক্স ইজ দ্য সোর্স অফ এক্স-রে। তারপরে কি হলো এক্স সি আর XC prime কিংবা XC2', it represents the extremities of the divergent X-ray beam emitted by X, divergent. আচ্ছা, এখন আমরা যদি করি এটা diffracted by a sample, if this beam is
এই বিমটা যদি একটা স্যাম্পল দিয়ে ডিফ্রাক্ট করতে পারি, তাহলে which covers the arc between C and C prime, এটা যদি C and C prime যে কভার করে, তাহলে কি দেখা যাবে যে CY আর C prime represent a part of Y. এই যে এখানে will focus to a part of Y. This principle, focusing principle, is the method যেটা arrange করে আমরা source of X-ray samples and detector all lie in the circumferences appropriate circle. The source of X-rays, sample, and diffractometer detector সবগুলা এই সার্কুলার সার্কামফারেন্সের লাই করে। এইটা দিয়ে আমরা কনভার্জেন্ট করে ফোকাসিং ক্যামেরা কিংবা ডিফ্রাক্টোমিটার, এক্সরে পাউডার ডিফ্রাক্টোমিটারের প্রিন্সিপল। আচ্ছা, আমি এই প্রিন্সিপলটাকে আরেকটু অ্যানালাইজ করে দেখাচ্ছি যে দেখেন এইখানে যদি আমাদের সোর্স অফ এক্সরে হয় আর আমরা যদি মনোক্রোমেটিং এক্সরে ব্যবহার করতে চাই, এখানে একটা ক্রিস্টাল দিয়ে আমরা স্ট্রিক্টলি মনোক্রোমেটিক এক্সরে দিলাম। আর এই যে এক্সরে এইখানে আমাদের স্যাম্পল থাকবে, এক্সরে এখানে diffracted beam, all lies in the circumference of the sample. But arrangement, তাহলে এই অ্যারেঞ্জমেন্টে আমরা যে পাউডার ডিফ্রাকশন করি, আইদার ফোকাসিং ক্যামেরা ব্যবহার করি ও ডিফ্রাক্টোমিটার ব্যবহার করি। আমরা যদি সেইটাতে যাই, এই যে এটা আগে দেখিয়েছি আমরা, এমটা হলো একটা মনোক্রোমেটার, ক্রিস্টাল মনোক্রোমেটার, এটা সোর্স, এন্ড এক্স ইজ দ্য স্যাম্পল, এখানে স্যাম্পল, তাই না? তারপরে এইভাবে ফোকাসিং ক্যামেরা দিয়ে যে আমরা ডিফ্রাকশন প্যাটার্ন পাবো, সেটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম অফ লিনিয়ার প্যাটার্ন অফ অর্ডার প্যাটার্ন। দিস ইজ হাউ উই গেট। আচ্ছা, আমরা এই ফোকাসিং ক্যামেরা দিয়ে যে রেজাল্ট পাবো, এটা কতগুলো অ্যাডভান্টেজ আছে এটার। একটা হলো beam monochromatic radiation থাকতে হবে, সিম্পলি beam of monochromatic radiation, focus at A, where beam stop is placed in front of the film, তাই না? আর দেখেন various beams diffracted as focus at B and C, আমরা এই ডিস্টেন্স গুলো পাবো। we know from the QMP, A, B, C, and X. A, B, C, and X are all lie in the circle of the film. The film is placed in a cassette. Cassette দিয়ে আমরা film করতে পারি, কিন্তু আজকাল ক্যাসেটের ফিল্ম টেকনিকটাও মানে আস্তে আস্তে অবসলিট হয়ে যাচ্ছে। এই কারণে যে এর চেয়ে বেটার আমরা রেকর্ডিং সিস্টেম ডেভেলপ করতে পারি। ইমেজ প্লেটিং দিয়ে আমরা ইমেজ প্লেট ইনস্টেড অফ ফিল্ম, ইমেজ প্লেট নিয়ে আমরা কাজ করতে পারি, এবং এটা অনেক অনেক কি বলবো, অনেক মোটিভেটেড, অনেক ব্রাইট এবং অনেক হাইলি রিজলভড। আচ্ছা, তো এটার আরেকটা অ্যাডভান্টেজ হলো আমরা কোনো অবস্থাতে ডার্ক রুমে গিয়ে এটাকে ডেভেলপ করার দরকার নাই, ফিল্ম সিঙ্কেজের প্রশ্ন আসে না। তো এর জন্য ইমেজ প্লেটিং, কিন্তু ইমেজ প্লেটিং দিয়ে আমরা লিনিয়ার ফোকাসিং ক্যামেরা ব্যবহার করি, আর ডিফ্রাক্টোমিটার দিয়ে একটা ডিটেক্টর ব্যবহার করে আমরা কাজ করতে পারি। সো ডিফ্রাক্টোমিটার, ফোকাসিং ক্যামেরা, ডিভাইসের ক্যামেরা, এই ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এক্সরে পাউডার ডাটা কালেক্ট করতে পারি। আমি যেটা বলছিলাম যে ফিল্ম ডাইমেনশন যদি আমরা ফোকাসিং ক্যামেরাতে নেই, এইরকম একটা ফিল্ম ডাইমেনশন দিয়ে আমরা কাজ করি। সাধারণত এই লাইন গুলাকে, এই যে লাইন দেখতেছেন আপনারা, এগুলা 2 থিটা ওর ডি স্পেসিং দিয়ে আমরা করতে পারি, ব্র্যাগ অ্যাঙ্গেল দিয়ে আমরা ফিল্ম। ইন্টেন্সিটি আমরা কি করতে পারি, যে আমরা জানি যে পাউডার ডিফ্রাকশনে আমরা বিভিন্ন লাইন পজিশন পাবো এবং লাইনের ইন্টেন্সিটি পাবো, তাই না? তো এই লাইনের ইন্টেন্সিটি এবং লাইন পজিশন দিয়ে আমরা যেমন ধরেন আমরা যদি ম্যানুয়ালি করি, এই পজিশন গুলা আমরা ডিটারমিন করতে পারি, আর ইন্টেন্সিটিটা
ভিজুয়ালি বলতে পারি যে কোনটা স্ট্রং, কোনটা ভেরি ভেরি স্ট্রং, কোনটা ভেরি উইক, এটসেট্রা। তো সিম্পল সাইজের প্রায় ধরেন 1 মিলিমিটার কিংবা তার চেয়ে কম হলে পরে হয়। আর এক্সপোজার টাইম দেখা যায় 5 মিনিট থেকে 1 ঘন্টা। তো এই জায়গায় আমি একটা কথা বলে রাখতে চাই যে আমাদের এক্স-রে পাউডার, যেমন ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের এক্স-রে পাউডার আর দ্য ফিঙ্গারপ্রিন্ট অফ দোজ ম্যাটেরিয়াল। কেন বলতেছি ফিঙ্গারপ্রিন্ট অফ দোজ ম্যাটেরিয়াল? এভরি ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল দেখবেন যে তাদের পাউডার প্যাটার্নটা একদম ইউনিকলি ডিফারেন্ট, একটা সাথে আরেকটা কোনো মিল থাকবে না। এবং তার কারণও আছে। আপনি যে স্যাম্পলে নেন না কেন, একটা স্যাম্পল যদি নেন তাহলে দেখবেন যে অ্যাটমিক অ্যাটম হয়তো ডিফারেন্ট টাইপস অফ অ্যাটম, তো অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টরের উপরে নির্ভর করে ইন্টেন্সিটি। এর জন্য আমরা প্রায় দেখবো মানে দেখবই যে এক্স-রে পাউডার প্যাটার্ন ইউনিক ফর এভরি ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। আমরা বলি যে এক্স-রে পাউডার প্যাটার্ন আর দ্য ফিঙ্গারপ্রিন্টস অফ দ্য ম্যাটেরিয়াল। আচ্ছা, এখন আমি একটা কম্পারিজন করতেছি। দেখেন, কম্পারিজন হলো এইটা ডিভাইসের ক্যামেরা দিয়ে নেওয়া ক্লিপ স্যাম্পল সিলিকন, ডিভাইসের ক্যামেরা দিয়ে নেওয়া। কত সময় এক্সপোজার টাইম ছিল? 3 ঘন্টা। তারপরে আপনার এইরকম একটা প্যাটার্ন আমরা পেয়েছি ডিভাইসের ক্যামেরাতে। এইটা সেম জিনিস, সেম স্যাম্পল, সেম মানে অ্যামাউন্ট, বরং এইখানে আরেকটু কম অ্যামাউন্ট হলো চলে, 1 মিলিগ্রামের চেয়ে নিচে। এটা আমরা ফোকাসিং ক্যামেরা দিয়ে নিয়েছি সিলিকনের, এক্সপোজার টাইম মাত্র 15 মিনিট। ড্রাস্টিক্যালি রেজলিউশন বদলে গেছে এবং এক্সপোজার টাইমও কমে গেছে। সুতরাং ফোকাসিং ক্যামেরা ইজ মাচ মোর ইউজেবল। এখন খুব কম ল্যাবরেটরিতে আমরা ডিভাইসের ক্যামেরা পাবো, যারা ডিভাইসের ক্যামেরা নিয়ে কাজ করছেন। এবং যদি করেও থাকেন তাহলে ওইটাকে একদম কোয়ান্টিটিভ কোনো সময় হচ্ছে না আর কি, কিছু কোয়ালিটিটিভ থেকে যাচ্ছে, সেমি কোয়ান্টিটিভ হচ্ছে আর কি। আর এই জায়গায় দেখছেন এইটা একদম 100% কোয়ান্টিটিভ, মানে এক্সট্রিমলি কোয়ান্টিটেটিভ ওয়ে অফ ইভালুয়েটিং এক্স-রে পাউডার প্যাটার্ন। আচ্ছা, তারপরে আমরা যদি যাই, একটা ইউরেনিয়াম অক্সাইডের একটা এক্সপোজার নেওয়া হয়েছে। দেখেন, এটা হলো ডিভাইসের এক্সপোজার, আর এক্সপোজার টাইম হলো 4 আওয়ার্স, আর এইখানে এক্সপোজার টাইম হলো 30 মিনিটস। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি নাই, আমরা যখন করি লাইন পজিশন নিয়ে করি, এইখান থেকে এইটুকু লাইন আমরা কিংবা ধরেন এই লাইনটাকে আমরা এস বলবো, তাই না? এইরকম করে লাইন S1, S2, S3 করে করবো। আর এইটাতে কি, এটা একটা প্রাইমারি বিম, আর এটা ডিফ্রাকশন বিম অফ ম্যাটেরিয়ালস। তো আমরা এই প্রাইমারি বিম থেকে এই ডিফ্রাকশন বিম পর্যন্ত করবো, ডিস্টেন্সটা নিব S। তারপরে আমরা বাকিটুকু ক্যালকুলেশন করে থিটা বাই করবো, থিটার থেকে আমরা ব্রেক ইকুয়েশনের মাধ্যমে ডি ভ্যালুস পাবো। আর এত আমাদের এক্স-রে ওয়েভলেংথ স্ট্রিক্টলি জানা আছে, সুতরাং এক্স-রে ওয়েভলেংথের মাধ্যম দিয়ে আমরা ব্রেক অ্যাঙ্গেল থিটা বাই করতে, এখান থেকে ব্রেক অ্যাঙ্গেল থেকে থিটা। আমরা এটা এভাবে বললাম। তো অ্যাডভান্টেজ বলা হলো, তখন পাউডার ডিফ্রাকশনের যখন ডাটা কালেকশন করব আমরা, তখন ডিফ্রাক্টোমিটার ব্যবহার করব বেশিরভাগ ল্যাবে। এখন বেশিরভাগ ল্যাবে দেখবেন যে ডিফ্রাক্টোমিটার ব্যবহার করা হচ্ছে। ফোকাসিং ক্যামেরাও আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন যে ফোকাসিং ক্যামেরা 2-4টা ল্যাবে পৃথিবীর করা হয়, তাদের মানে ডিফ্রাকশন ডাটাটা কালেক্ট করার জন্য অনেক ধরনের মেথড ব্যবহার করছেন, অ্যাডভান্স মেথড। সুতরাং ফোকাসিং ক্যামেরা আর ডিফ্রাক্টোমিটার, এই 2 মেথডেই এখন বেশিরভাগ ম্যাটেরিয়ালস এর এক্স-রে পাউডার প্যাটার্ন কালেক্ট করা হয়। আমরা এক্স-রে পাউডার প্যাটার্নকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়
সেইটা নেক্সট লেকচারে শুরু করব, এবং সেটা জন্য খুবই ভালো কিছু সোর্স ম্যাটেরিয়াল আছে, এবং আইসিসিডি ইন্টারন্যাশনাল কমিটি অফ পাউডার ডিফ্রাকশন, তো ওনাদের ডেটা ব্যবহার করে আমরা আননোন এক্সরে পাউডার প্যাটার্ন কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিংবা নোন ডেটাকে কিভাবে রিফাইন করতে হয়, সেই নিয়ে আলাপ আলোচনা করব। আপনাদের আজকের এই লেকচারে শোনার জন্য কিংবা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পরের লেকচারে আমরা পাউডার অ্যানালাইসিসটা, এক্সরে পাউডার ডাটা নিয়ে সেটা অ্যানালাইসিস করা হয় কিভাবে, একটা আলোচনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।